আমরা জামাতের সাথে কোনো জোটে যাব না, অতীতেও যাইনি, অতীতে আমরা বিএনপির সাথে জোটে গেছি। যেভাবে আওয়ামী লীগ দখলদারিত্ব আর এই সেই আছে, আজকে এক দল নির্বাচনে জয়লাভ করে, জয়লাভ করার পরে আর এক দল পরের দিনে হরতাল ডেকে কি করে, রাস্তা অবরোধ করে। আপনার আমার কষ্টের টাকা দিয়ে কেনা একটা বাস, একটা ট্রাক, একটা সিএনজি, একটা অটোরিকশা সেটা রাস্তায় জ্বালিয়ে দেয়। কেন দেয়? এই নির্বাচন ব্যবস্থা ভঙ্গুরের কারণে। এই ৭১ থেকে ২৪ পর্যন্ত যারা এই বাংলাদেশ শাসন করেছে, যারা এই বাংলাদেশ শাসন করেছে, অধিকাংশ নেতা এবং নেত্রী দেশপ্রেমিক ছিল না, তারা ছিল চোর, লুটেরা, বাটপার এবং বাংলাদেশকে গিলে খাওয়ার সরকার ছিল। নির্বাচনের পরের দিন কোনো হরতাল হতে পারবে না, কোনো অবরোধ হতে পারবে না, জানমালের ক্ষতি হতে পারবে না, দেশের সম্পদ যেন নষ্ট না হয়, এরকম একটা নির্বাচন ব্যবস্থা করতে হবে। সেই নির্বাচন ব্যবস্থা হলো কি, যে যত পার্সেন্ট যে দল ভোট পাবে সেই ভোট নিয়ে তারা সংসদে যাবে। যত তর্ক লাগুক, বিতর্ক লাগুক, যুক্তি লাগুক, পাল্টা যুক্তি লাগুক, সব হবে সংসদে, রাস্তায় কোনো আন্দোলন চলবে না। আগের যে নির্বাচন পদ্ধতি ছিল, এই নির্বাচনের পদ্ধতির মাধ্যমে এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে লাগে, একজন আর একজনের বিরুদ্ধে লাগে, একজন আর একজনের বাড়িঘর চালিয়ে দেয়। অতএব এই পদ্ধতি বাদ দাও, এই পদ্ধতি বাদ দিয়ে এমন একটা পদ্ধতি অ্যাপ্লাই করো যে পদ্ধতি নির্বাচনের পরের দিন কোনো ধরনের আন্দোলন হবে না, সংগ্রাম হবে না, যত কথা হবে, স্লোগান হবে, বক্তব্য হবে, সব হবে সংসদে। কথা কিনা ভাই? ১৯৭৮ সাল, ১৯৭৮ সালের আগে যে দেশটা খাবার পেত না, অর্ধহার অনাহারে দিন কাটাতো দেশের নাগরিক, কিন্তু ১৯৭৮ সাল থেকে নিয়ে আজকে ২০২৫ সাল, এই ৪৭ বছর বয়সে সেই দেশটা পুরো পৃথিবীর মধ্যে অর্থনৈতিকভাবে তারা নেতৃত্ব দিচ্ছে। সেই দেশটা হলো কি? সেই দেশটা হলো চায়না। এই ৪৭ বছর বয়সে তারা আমেরিকাকে টেক্কা দিয়ে কথা বলে, বলে কি বলে না? ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে যে লড়াই হয়েছে আমরা শুনতে পেয়েছি, সেখানকার অধিকাংশ মিসাইল এসছে চায়না থেকে, চায়না সাপোর্ট দিয়েছে। শুধু এটাই না হয়েছে, সেখানেও বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে চায়না। তো এই ৪৭টা বছর বয়সে তারা কি কাজটা করেছে, কি পলিসি অ্যাপ্লাই করেছে যে তাম পৃথিবীর মধ্যে তারা অর্থনৈতিক দিক দিয়ে, বাণিজ্যিক দিক দিয়ে, রপ্তানির দিক দিয়ে টপ পজিশনে আছে। আপনি যদি আপনার গায়ের কথা চিন্তা করেন, আপনি যে চশমাটা পরে আসেন, যদি বলা হয় কোথা থেকে এসছে, আপনি বলেন চায়না থেকে এসছে। আপনি যে পাঞ্জাবিটা পরেছেন, সেই পাঞ্জাবির বোতামের কথা যদি চিন্তা করেন, বলেন কোথা থেকে এসছে, চায়না থেকে এসছে। আমরা যে কাপড়টা ব্যবহার করি, যদি বলা হয় কোথা থেকে এসছে, চায়না থেকে এসছে। তাহলে এই ৪৭ বছর বয়সে চায়না কি কাজটা করেছে, যে কাজটা করার কারণে তারা আজকে পুরো পৃথিবীর টপ লেভেলের বিজনেসম্যান হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়েছে? তারা কি করেছে? যারা ৪৭ বছর আগে খাবার পেত না, দুবেলা এক বেলা পেট পুরে খাবার পেত না, তারা আজকে নেতৃত্ব দিচ্ছে ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি এবং সমরস্ত্র, সকল কিছুতে তারা নেতৃত্ব দিচ্ছে। তাহলে তারা কি করেছে? আপনারা যদি বলেন তাদের দেশে স্বর্ণের খনি আছে, না, চায়নাতে কোনো স্বর্ণের খনি নাই। কিন্তু চায়নাতে কি আছে? চায়নাতে সেই ৪৭-এ ৯৬ কোটি মানুষ ছিল। চায়না সরকার কি করেছে? যে চায়না সরকার ছিল সে দেশপ্রেমিক ছিল। দেশপ্রেমিক হওয়ার কারণে এই ৯৬ কোটি মানুষের একসাথে হাতকে তারা কর্মমুখী শিক্ষা দিয়েছে। এই শিক্ষার কারণে তারা প্রতিটি বাড়ি, প্রতিটি ইন্ডাস্ট্রি করেছে। যে কোনো একটা প্রোডাক্টের কথা করে বলেন, যে কোনো একটা পার্সের কথা বলেন, আমরা আজকে চায়নার দিকে তাকিয়ে থাকি। কথা কিনা ভাইয়ের আমার? শুধু এটাই না, আমাদের সেম টাইম ১৯৬৩ সালে স্বাধীন হয়েছে মালয়েশিয়া। যে মালয়েশিয়া আজকে ২৪ পর্যন্ত, আমরা উন্নত রাষ্ট্র না মালয়েশিয়া উন্নত রাষ্ট্র? বলেন কারা উন্নত রাষ্ট্র? আমার দেশের শ্রমিক মালয়েশিয়ায় কাজ করতে যায় নাকি মালয়েশিয়ার শ্রমিক বাংলাদেশে কাজ করতে আসে? কারা কোথায় আসে বলেন? আমরা যাচ্ছি। তার মানে কি এই সেম টাইমে স্বাধীন হওয়া মালয়েশিয়া তারা উন্নত রাষ্ট্রের দিকে চলে যায়। ১৯৪৭ থেকে ৭৮ থেকে নিয়ে ২৫ পর্যন্ত ৪৭ বছর বয়সে এই চায়না পুরো পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু আমরা ১৯৭১ থেকে ২০২৫ পর্যন্ত এই ৫৪টা বছরে আমরা বাংলাদেশকে কোথায় নিতে পেরেছি বলেন?
আমরা কোথাও নিতে পারি নাই। আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর। আমার দেশের সেনাবাহিনী, সেখানে ট্যাঙ্ক নাই, কামান নাই, গোলাবারুদ নাই, মিসাইল নাই। তাহলে এই 54 বছর যারা বাংলাদেশ স্বাধীন করেছে তারা কি করেছে, এটা আমাদের প্রশ্ন রয়ে যায়। কথা ঠিক না ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, আমাদের কথা স্পষ্ট, আমাদের বক্তব্য স্পষ্ট। এই 71 থেকে 24 পর্যন্ত যারা এই বাংলাদেশ শাসন করেছে, যারা এই বাংলাদেশ শাসন করেছে, অধিকাংশ নেতা এবং নেত্রী দেশপ্রেমিক ছিল না। তারা ছিল চোর, লুটেরা, বাটপার এবং বাংলাদেশকে গিলে খাওয়ার সরকার ছিল। প্রিয় ভাইরা আমার, এই 24 পরবর্তীতে সময় এবং সুযোগ এসছে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলাদেশকে অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী বানাতে চাই, বাংলাদেশকে সামরিক শক্তিতে শক্তিশালী বানাতে চাই, বাংলাদেশের 20 কোটি মানুষকে প্রশিক্ষিত দক্ষ করে বাংলাদেশের প্রতিটা পাড়ায় মহল্লায় ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই। কথা কিনা ভাইরা আমার? আমার দেশের 120 কিলোমিটার সমুদ্র বন্দর রয়েছে, যে সমুদ্র বন্দরের মাধ্যমে পৃথিবীর 120টা রাষ্ট্রে আমরা যখন তখন আমাদের প্রোডাক্ট সাপ্লাই দিতে পারি। কি বলেন, পারি কি পারি না? আমার দেশের 20 কোটি মানুষের হাত, এই 40 কোটি মানুষের হাতকে যদি দক্ষ এবং যোগ্য করা যায়, এদেশের মানুষ বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারবে। পারবে কি পারবে না ভাই? প্রিয় ভাইরা আমার, এই চায়নাতে প্রযুক্তি ছিল না। আপনারা জানেন পুরো পৃথিবীর মধ্য থেকে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, আমেরিকান পশ্চিমা দেশগুলো প্রোডাক্ট রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজ করে। চায়না কি বলেছে? পুরো বিশ্বের কাছ থেকে 78 পর থেকে আসেন আমার দেশে। আমার দেশে 96 কোটি মানুষ আছে, আমার দেশে ফ্যাক্টরি করেন, ইন্ডাস্ট্রি করেন। তারা ইন্ডাস্ট্রির আহ্বান জানিয়েছে, তারা ভ্যাট মুক্ত করেছে, শুল্ক মুক্ত করেছে এবং শ্রমিকের মূল্য কম দিয়ে তাদের দেশে আগে ফ্যাক্টরি ঢুকানোর জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। যখন এই ফ্যাক্টরিগুলি আসে, আসার পরে এই ফ্যাক্টরিতে কাজ করার কি বিদেশ থেকে লোক আসে না ওই দেশের লোকই আসে? তো ওই দেশের লোক যখন আসে তখন কি করেছে? উন্নত দেশের যে প্রযুক্তিগুলো, এই প্রযুক্তিগুলো চুরি করে তারা পাশে নিজের দেশের টাকা দিয়ে আর একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে। শুধু এটাই করে নাই, অন্য দেশের যে প্রোডাক্টের 10 টাকা দাম, তারা বলে আমার দেশের প্রোডাক্ট যদি নেন সেটার দাম 5.5 টাকা। তাহলে মার্কেটে কোনটা উন্নত হবে, মার্কেটে কোনটা বেশি চলবে? যে প্রোডাক্টটার দাম কম সেই প্রোডাক্টটা চলবে। আমরাও বলি এদেশের 20 কোটি মানুষকে যদি দক্ষ এবং যোগ্য করা যায় এবং তাদেরকে যদি প্রশিক্ষিত এবং দক্ষ করা যায়, তাহলে এদেশের মানুষ হাজার হাজার ধরনের প্রোডাক্ট তৈরি করবে, যে প্রোডাক্টটা আমরা পুরো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র সাপ্লাই দিয়ে আমরা উন্নত রাষ্ট্রে তৈরি হতে পারবো। কথা কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, আমার দেশের সমুদ্র রয়েছে, বাংলাদেশে 1,47,000 বর্গ মাইল, সেম কাছাকাছি আমাদের সমুদ্র রয়েছে, যেখানে আমাদের সিলেট বালু রয়েছে, খনিজ বালু রয়েছে, আমাদের কয়লা রয়েছে, আমাদের গ্যাস আছে, আমাদের পেট্রোল আছে, বিভিন্ন খনিজ পদার্থ বাংলাদেশে আছে। কিন্তু এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কোনো কিছুই হচ্ছে না। আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমরা এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে প্রোডাক্ট রিসার্চ এবং ডেভেলপমেন্ট বাংলাদেশের ছেলেদেরকে দক্ষ এবং যোগ্য করার জন্য এমন একটা সিলেবাস প্রণয়ন করব, যে সিলেবাসের মাধ্যমে একটা ছেলে যোগ্য এবং দক্ষ হবে এবং প্রতিটা বাড়িতে, প্রতিটা এলাকায়, প্রতিটা মহল্লায় মহল্লায় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করে তুলবে, যার মাধ্যমে বাংলাদেশ উন্নত হয়ে যাবে। কথা কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, আপনারা মনে করেন যে ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ কিভাবে দেশ চালাবে? আমরা স্পষ্ট বলতে চাই, 71 থেকে 24 পর্যন্ত তারা দেশ চালিয়েছে, তারা ব্যর্থ, অযোগ্য এবং বাংলাদেশের টাকা চুরি করে বেগমপাড়া বিভিন্ন দেশে তারা বাড়িঘর তৈরি করেছে। কিন্তু এতটুকু নিশ্চিত, এই ওলামায়ে কেরামকে যদি ভোট দেন, এই হুজুরদেরকে যদি ভোট দেন, ইসলামী সংগঠনকে যদি ভোট দেন, তারা বাংলাদেশ ছেড়ে কোথাও পালাবে না। প্রিয় ভাইরা আমার, এই 24 পরবর্তীতে একটা সময় এবং সুযোগ এসছে, পরিবর্তনের সময় এবং সুযোগ এসছে। 71 থেকে 24 পর্যন্ত যে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচন হওয়ার কারণে কি প্রবলেমটা দেখা দিয়েছে? আজকে এক দল নির্বাচনে জয়লাভ করে, জয়লাভ করার পরে আর এক দল পরের দিনে হরতাল ডাকে। ডাকে কি ডাকে না? কথা বলেন ভাই, ডাকে কি ডাকে না? হরতাল ডেকে কি করে? রাস্তা অবরোধ করে। আপনার আমার কষ্টের টাকা দিয়ে কেনা একটা বাস, একটা ট্রাক, একটা সিএনজি, একটা অটোরিকশা, সেটা রাস্তায় জ্বালিয়ে দেয়।
দেয় কি দেয় না? কেন দেয়? এই নির্বাচন ব্যবস্থা ভঙ্গুরের কারণে। এই জন্য পীর সাহেব হুজুর চরমনায় একটা আওয়াজ তুলেছেন মাঠে ময়দানে, সেটা হলো কি, আমরা এদেশের নাগরিক, আমাদের প্রত্যেকটা ভোটারের ভোটের মূল্যায়ন করতে হবে। এই ভোটের মূল্যায়নের পদ্ধতিটা হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন। পীর সাহেব হুজুরের বক্তব্যে কথা হলো যে নির্বাচনের পরের দিন কোনো হরতাল হতে পারবে না, কোনো অবরোধ হতে পারবে না, জানমালের ক্ষতি হতে পারবে না, দেশের সম্পদ যেন নষ্ট না হয়, এরকম একটা নির্বাচন ব্যবস্থা করতে হবে। সেই নির্বাচন ব্যবস্থা হলো কি, যে যত পার্সেন্ট যে দল ভোট পাবে সেই ভোট নিয়ে তারা সংসদে যাবে। যত তর্ক লাগুক, বিতর্ক লাগুক, যুক্তি লাগুক, পাল্টা যুক্তি লাগুক, সব হবে সংসদে, রাস্তায় কোনো আন্দোলন চলবে না। কাদের কিনা ভাইরা আমার? এই জন্য পীর সাহেব চরমনায় বলেছেন যে আগের যে নির্বাচন পদ্ধতি ছিল, এই নির্বাচনের পদ্ধতির মাধ্যমে এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে লাগে, একজন আর একজনের বিরুদ্ধে লাগে, একজন আর একজনের বাড়িঘর চালিয়ে দেয়। অতএব এই পদ্ধতি বাদ দাও, এই পদ্ধতি বাদ দিয়ে এমন একটা পদ্ধতি অ্যাপ্লাই করো যে পদ্ধতি নির্বাচনের পরের দিন কোনো ধরনের আন্দোলন হবে না, সংগ্রাম হবে না, যত কথা হবে, স্লোগান হবে, বক্তব্য হবে, সব হবে সংসদে। কথা কিনা ভাই আমার? আমাদের টাকা, আমাদের ট্যাক্স, আমাদের ভ্যাট দিয়ে সংসদ ভবনের ফ্যান চলবে, এসি চলবে, দেন পাল্টা চুক্তি দেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা কি পীর সাহেব হুজুরের যে পদ্ধতি, এই পদ্ধতিকে ভালো মনে করেন না খারাপ মনে করেন? তাহলে কি আপনারা পীর সাহেব চরমনায়ের ডানে এবং বামে থেকে হুজুর যে ঘোষণা দিবেন, আপনারা কি সেই আন্দোলন এবং সংগ্রামে হুজুরের পাশে থাকতে রাজি আছেন? কে কে রাজি আছেন সবাই? প্রিয় ভাইয়ের আমার, এই 24-এর আন্দোলন, এই 24-এর আন্দোলনে ছাত্র জনতা নেমেছিল। সেখানে একমাত্র ব্যানার নিয়ে, সংগঠনের নাম নিয়ে যারা মাঠে নেমেছে সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। কথা কিনা ভাই আমার? তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যাশা আছে আপনাদের কাছে। সেই প্রত্যাশা হলো কি, এই ফ্যাসিস্ট তাড়ানোর জন্য আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। তাহলে আপনাদের কাছে কি আমাদের প্রত্যাশা আছে কি নাই? এই 36শে জুলাইয়ের 3-4-5 দিন আগে আমার বাসা 3-4টা পুলিশ নিয়ে ঘেরাও করেছে। তার প্রায় 8-9 মাস আগে আমার বাসা ঘেরাও করে আমাকে, আমার ভগ্নিপতিকে, আমার ছোট ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। রিমান্ডের পরে রিমান্ড দিয়েছে, আমাদেরকে নির্যাতন করেছে, কিন্তু আমাদেরকে ইসলামের পথ থেকে এক বিন্দু সরাতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। এই জুলাই আগস্টের আগে আমার বাসায় পুলিশ হানা দিয়েছে। আমরা ওই সময় এক এক জায়গায় ঘুমাতাম, এক এক দিন এক এক জায়গায় যাইতাম। আমাকে না পেয়ে আমার ফ্যাক্টরির প্রায় 40-50 জন লেবারদেরকে তারা অ্যারেস্ট করেছে। আমাদের কথা স্পষ্ট, রাজনীতি আমি করি, আমাকে জেলে নিক, কোনো আপত্তি নাই, আমাকে রিমান্ড দিক, কিন্তু আমার ফ্যাক্টরির ওয়ার্কার তারা কি করেছে, কি অপরাধ করেছে, আমার দায় কেন তাদেরকে নিতে হবে? কথা কেন ভাই আমার? তার মানে কি টোটাল সিস্টেমটাই হলো বাজে সিস্টেম। এই বাজে সিস্টেমের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, পীর সাহেব চরমনায় দাঁড়িয়েছে। আপনারা কি এই সিস্টেম, এই আমূল পরিবর্তনের জন্য পীর সাহেব চরমনায়ের ডানে বামে সামনে পিছনে থেকে রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে এই সিরাজগঞ্জের যে 6টি আসন রয়েছে, উল্লাপাড়া, চৌহালি, শাহজাদপুর, বেলকুচি, কামারখন্দ, এই 71 থেকে এই পর্যন্ত যারা নেতা নেত্রীরা গিয়েছে, এই খুকনি এলাকা, এই শাহজাদপুর এলাকা হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। কথাটা কিনা ভাইরা আমার? এখানে প্রচুর পরিমাণ কাপড় প্রোডাকশন হয়, কিন্তু আপনাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস নাই। যে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস না থাকার কারণে আপনাদের প্রতিনিয়ত আপনাদের